জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট শিখবো, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ হার্ডনেস ইন ওয়াটার। লাস্ট ক্লাসে আমরা দেখছি অ্যালকালিনিটি ইন ওয়াটার, ঠিক আছে? এই আজকেরটাতে আমরা দেখব হার্ডনেস ইন ওয়াটার। এই হার্ডনেসটা ডিটারমাইন করা অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক ফর আস। কেন? কারণ আমরা জানি যে পানির হার্ডনেস যদি বেশি হয়, পানির হার্ডনেস বেশি হলে ওই পানিতে সাবানের ফেনা উৎপন্ন হয় না, প্লাস অন্যান্য অনেক ক্ষতি হয়। যদিও মানবদেহের জন্য আলাদা কোনো ক্ষতি নাই, কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা ওভারঅল যে আমাদের অ্যাক্টিভিটি এফিসিয়েন্সি, ওইটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সো এটার জন্য আমাদের পানির হার্ডনেসটা মেজার করতে হয়। তো দেখি ফার্স্টেই ইন্ট্রোডাকশানে কি বলতেছে। আমাদের যে কোনো এক্সপেরিমেন্টের জন্য ইন্ট্রোডাকশনটা আর সিগনিফিক্যান্সটা, এই দুইটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ভালো মতো বুঝবো এখানে আসলে কি নিয়ে ডিসকাস করতেছি এবং কেন করতেছি। আচ্ছা, ফার্স্টেই দেখি হার্ড ওয়াটার are generally considered to be those waters that require considerable amount of soap to produce foam or leather, and that also produce scale in hot water pipes, boilers, and other units in which temperature of water is increased substantially. তার মানে হার্ড ওয়াটার হচ্ছে ওই ধরনের ওয়াটারগুলা যেটাতে আমার কনসিডারেবল অ্যামাউন্ট অফ সোপ লাগে, মানে প্রচুর সাবান লাগে ফেনা উৎপাদনের জন্য, এবং গরম পানির পাইপ, বয়লার, ওইসবের উপর একটা স্কেল বা যেগুলোতে আমার টেম্পারেচার ইনক্রিজ করা হয় ওই সব ডিভাইসের মধ্যে একটা স্কেল বা একটা প্রলেপ, একটা আস্তর ফেলে দেয়। কিসের আস্তর? পাথর বা বিভিন্ন আয়নের জমাটবদ্ধ একটা আস্তর ফেলে দেয়। তো যেই পানিতে এই যে সমস্যাগুলো হয় ওই পানিটাকে বলা হয় হার্ড ওয়াটার। দ্য হার্ডনেস অফ ওয়াটার ভ্যারিজ কনসিডারেবলি ফ্রম প্লেস টু প্লেস। এখন এখানে বলতেছে যে এটা জিওগ্রাফিক্যাল একটা ভৌগোলিক বিষয়। বাংলাদেশের পানির হার্ডনেস আর আমেরিকার পানির হার্ডনেস কিন্তু এক না, ঠিক আছে? হার্ডনেস অফ ওয়াটার রিফ্লেক্টস দ্য নেচার অফ দ্য জিওলজিক্যাল ফরমেশনস উইথ হুইচ ইট হ্যাজ বিন ইন কন্ট্যাক্ট। যেমন এই যে জিওলজিক্যাল ফরমেশনের সাথে এটা আসলে রিলেটেড। ধরেন আমাদের যেই ঢাকার পানি, হ্যাঁ, ব্রহ্মপুত্রের যে পানি, এটা আসে পদ্মা বা ওই সাইড থেকে যমুনা, ওগুলার মিক্স হয়। তো ওইগুলা যেই চ্যানেল দিয়ে আসতেছে, ওইখানের জিওলজিক্যাল ফিচার যা, সেই সেটার উপরই ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ঢাকার যে পানি, ওয়াটার। হার্ডনেস ইজ কজড বাই মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন্স। তাহলে এইখানে এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে হার্ডনেসের জন্য দায়ী হচ্ছে মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন্স। মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন্স কে কে? চিন্তা করেন, মাল্টিভ্যালেন্ট মানে বহুযোজী। মেটালিক ক্যাটায়ন, যেমন মেটালিক ক্যাটায়ন যদি বলি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, এগুলা হচ্ছে আমার মেটালিক ক্যাটায়ন। কিন্তু এগুলার মধ্যে মাল্টিভ্যালেন্ট যে, ওকে নিয়ে ডিসকাস করতেছে। মাল্টিভ্যালেন্টকে সোডিয়াম বাদ, পটাশিয়াম বাদ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওই দিক থেকে ফেরাস। তাহলে এই যে মাল্টিভ্যালেন্ট যে ক্যাটায়নগুলো আছে, এই মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নগুলাই হচ্ছে মেইনলি, আরও কিছু আছে, এগুলাই মেইনলি আমার এই হার্ডনেসের জন্য দায়ী। সাচ ক্যাটায়নস আর কেপেবল অফ রিয়াক্টিং উইথ সোপ টু ফর্ম particle precipitates and with certain anions present in water to form scale. তার মানে সার্টেন কিছু অ্যানায়ন যদি প্রেজেন্ট থাকে, সেটা স্কেল বা পাথরের একটা প্রলেপ। হ্যাঁ, যে আপনারা যারা সিদ্ধ পানি খাইছেন কখনো, মানে মানে পাতিলে সিদ্ধ করছেন, তারা হয়তো খেয়াল করে দেখবেন যে যেই পাতিলটাতে পানি সিদ্ধ করা হয় ওইটার মধ্যে একটা লেয়ার জমে গেছে, হ্যাঁ, একদম তলানিতে একটা লেয়ার জমে গেছে। ওইটাই হচ্ছে হার্ড ওয়াটারের ফলে সৃষ্ট, এবং ওইটাকেই বলে স্কেল, ঠিক আছে? স্কেল, প্রলেপ। তো যাই হোক, ওইটা প্রডিউস করে এবং সাবানের সাথে বিক্রিয়া করে একটা প্রিসিপিটেট ফর্ম করে, যেটার জন্য ফেনা উৎপাদন হয় না। আর ফেনা উৎপাদন না হইলে আমাদের সেটা থেকে পরিষ্কার যে ক্লিনজিং অ্যাক্টিভিটি, সেটাও আমাদের সাকসেসফুল হয় না। তারপর কি বলতেছে, দ্য প্রিন্সিপাল অফ হার্ডনেস, দ্য প্রিন্সিপাল অফ হার্ডনেস কজিং ক্যাটায়ন্স আর ডাইভ্যালেন্ট ক্যালসিয়াম। এই যে এখন ক্যাটায়নগুলার আইডেন্টিটি রিভিল করতেছে। এখানে বলতেছে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন্স, ডাইভ্যালেন্ট ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রোনশিয়াম, ফেরাস, এইসব হচ্ছে আমাদের যে কজিং ক্যাটায়ন আছে তারা। অ্যান্ড ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ আয়ন। These cations and the important anions with they are associated with
আর shown in the following table. এই টেবিলে কাদের সাথে অ্যাসোসিয়েটেড এবং কারা সেই ক্যাটায়ন সেটা বলা হয়েছে। এই যে ক্যাটায়নগুলো হচ্ছে এটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রোনশিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ, এবং এগুলা থাকলে সাবানের বিক্রিয়া, সোপের বিক্রিয়াটাকে নিষ্ক্রিয় করে দেয় বা কমায় দেয়। এবং এগুলার সাথে যদি আবার এই অ্যানায়নগুলাও থাকে, এই দুইটা মিলে ওই যে বয়লিং ওয়াটার বা পানি সিদ্ধের পাতিলে আলাদা একটা স্কেল প্রডিউস করে। তাহলে এরা যদি না থাকে তাহলে স্কেল প্রডিউস হবে না। এরা থাকলে, শুধু এরা থাকলে সাবানের ফেনা পর্যাপ্ত প্রডিউস হবে না, সেটা হচ্ছে আমার সমস্যা। দিস ক্যাটায়নস আর এগুলো তো বললাম। অ্যালুমিনিয়াম and ferric ions are sometimes considered as contributing to the hardness of water. অ্যালুমিনিয়াম এবং ফেরিক আয়রনও কখনো কখনো কন্ট্রিবিউট করে। However, their solubility is so limited at pH values of natural water that ionic concentration are negligible. এইগুলা জিনিসগুলো আসলে অত বেশি সলিউবল না বা বেশি দ্রব না। The hardness of water is derived largely from the contact of soil and rock formation. এই যে পানির সাথে যে রক এবং সয়েলের যে কন্ট্যাক্ট হয়, এই কন্ট্যাক্টেই পানির মধ্যে হার্ডনেসটা সৃষ্ট হয়। কেন? কারণ এই যে এগুলো কিন্তু মৃৎক্ষার ধাতু। তাহলে মৃৎক্ষার ধাতুগুলো আমাদের যেই সয়েল বা রকস ওগুলোর মধ্যেই আছে। ঠিক আছে, তারপর চলে আসি যে কিভাবে আমাদের ক্যালকুলেশনটা হয়। দেখেন আমি বলছি যে হার্ডনেস কিন্তু অনেকগুলা প্যারামিটারের কারণে হয়। তাহলে আমাদের সবগুলার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন কনসিডার করতে হবে টু গেট দ্য টোটাল হার্ডনেস। বুঝতে পারছেন? যেমন এখানে দেখেন হার্ডনেস বের করার ফর্মুলা, হার্ডনেসের একক কি? মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কম্পেয়ার করে হার্ডনেসটা মেজার করা হয়। এবং একক ফর্মুলাটা দেখেন, এই যে ক্যাটায়নটা আছে, ধরেন আমি ক্যালসিয়ামের কথা বলি, তাহলে ক্যালসিয়ামের ঘনত্ব, ঠিক আছে, মিলিগ্রাম পার লিটার ইন্টু 50। এই 50 কেন? এই 50 হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট নাম্বার। ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? ক্যালসিয়াম কার্বনেটের কত? 2 প্লাস 2 মাইনাস, তাই না? তাহলে ব্যালেন্স নাম্বার হচ্ছে 2। ক্যালসিয়ামের ম্যাস হচ্ছে 100। এই 100কে আমি যদি এই 2 দিয়ে, হ্যাঁ এই যে 2 দিয়ে আয়নের এটা দিয়ে ভাগ করি, তাহলে আসে 50। এই 50টাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। তাহলে ওই মেটালের দেখেন, ওই মেটালের কনসেন্ট্রেশন ইনটু ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্যাট আয়ন। যেমন ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 40 পয়েন্ট সামথিং, ধরলাম 40। তাহলে এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত? মলিকুলার ম্যাস হচ্ছে 40, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে আয়ন নাম্বার দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, ক্যাটায়ন দিয়ে কত ক্যাটায়ন হয় ভ্যালেন্সি দিয়ে ডিভাইড করব। তাহলে 20 পয়েন্ট সামথিং বা 20। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বারটা। তাহলে আমার প্রত্যেকটার জন্য আমার হার্ডনেস আলাদা করে বের করে সবগুলার সামেশন হবে টোটাল হার্ডনেস। তাহলে দেখেন এই যে টোটাল হার্ডনেস ইকুয়াল টু, এই যে টোটাল হার্ডনেসের জন্য আমরা ফর্মুলা জানি এইটা, কনসেন্ট্রেশন, আয়নের কনসেন্ট্রেশন, এই যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন ইন্টু 50, এই যে 50 ডিভাইডেড বাই ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট 20.8 বা 20.08 ডিভাইডেড বাই 2, 40.08 সরি, তাহলে 20.04 হলো। ক্লাস ফলো করতেছেন তো আপনারা? ম্যাগনেসিয়ামের দেখেন, এই যে ম্যাগনেসিয়ামেরটা 50 ইন্টু ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 12.15, এইভাবে করে করে সবগুলার সামেশন, এই যে সামেশন হচ্ছে টোটাল হার্ডনেস। এই যে এখন 50কে এটা দিয়ে ডিভাইড করলে আসে এটা, এটাকে সিম্পল করে নিল। এখন দেখেন থিওরিটিক্যালি দিস ইজ ভেরি ফিজিবল, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি যখন করতে চান সবগুলোর আলাদা করে কনসেন্ট্রেশন বের করা, ইট বিকামস ভেরি ভেরি ইমপ্র্যাকটিক্যাল। তো তখন আমরা সাধারণত অন্য একটা মানে অল্টারনেটিভ প্রসিজার ইউজ করে এই কাজটা করতে চাই, সেটা আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই। বাট বিফোর দ্যাট উই নিড টু নো এনভায়রনমেন্টাল সিগনিফিক্যান্ট অফ দিস টেস্ট। তো দেখেন এখানে কি বলতেছে, এনভায়রনমেন্টাল সিগনিফিক্যান্সে হার্ড ওয়াটার ইজ অ্যাজ স্যাটিসফ্যাক্টরি ফর হিউম্যান কনজাম্পশন অ্যাজ সফট ওয়াটার। সফট ওয়াটার যতটুকু স্যাটিসফ্যাক্টরি, হার্ড ওয়াটার একই রকম স্যাটিসফ্যাক্টরি ফর ড্রিঙ্কিং পারপাস। Because of their action with soap, however, their use for cleansing purpose is quite unsatisfactory. তাহলে এই যে
আনস্যাটিসফ্যাক্টরি হয়ে যায় কোন পারপাসে? এই যে ক্লিনজিং পারপাসে। আমরা জানি যে ওয়ান অফ দ্য মেজর ইউজ অফ ওয়াটার ইজ ফর ক্লিনজিং পারপাস। তো ক্লিনজিং পারপাস যদি আমাদের প্রপারলি না হয় আমরা আসলে ওইটাকে ইউজ করতে পারি না, শুধু ড্রিঙ্কিং এর জন্য ইউজেবল থাকে। তো যাই হোক, এবং এটা আনস্যাটিসফ্যাক্টরি না আমাদের জন্য, এটা কস্ট ইফেক্টিভও না। সোপ কনজাম্পশন অনেক বেড়ে যায়, সো আমাদের প্রচুর ইকোনমিক লস হয়। এবং আমি যদি আরও বলি যে এই যে বয়লার, হ্যাঁ, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বয়লার আছে, হট ওয়াটার পাইপ আছে, এগুলাতে আমার ওই যে স্কেল বা লেয়ার জমে যায়, এই লেয়ার জমে যাওয়াতে আমার মেশিনটা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই যে বিভিন্ন ইকোনমিক লস হয় কেন? হার্ড ওয়াটারের জন্য। তারপর কি বলছে? ইন রিসেন্ট ইয়ার্স these problems have been largely alleviated by the developments of soap and detergents that do not react with hardness. তাহলে এখন এমনভাবে সাবান আর ডিটারজেন্ট তৈরি করা হয় যেটা অনেকটাই ওভারকাম করে। কি ওভারকাম করে? হার্ডনেসের যে প্রবলেম আছে সেগুলোকে ওভারকাম করে ফেলে। বয়লার স্কেল, দ্য রেজাল্ট অফ কার্বনেট হার্ডনেস প্রিসিপিটেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। বয়লারে যে স্কেলটা হয় এটা কেন হয়? কার্বনেট হার্ডনেসের জন্য হয়। মে কজ কনসিডারেবল ইকোনমিক লস থ্রু দ্য ফাউলিং অফ ওয়াটার হিটার অ্যান্ড হট ওয়াটার পাইপস। চেঞ্জ ইন পিএইচ ইন ওয়াটার distribution system may also result in deposition of particles. Particles এর ডিপোজিশন হয় যখন ওয়াটারের পিএইচ চেঞ্জ হয়। Bicarbonates begin to convert to less soluble carbonates when pH values are above 9. তার মানে আমরা যখন পিএইচ ভ্যালুটা বাড়ায় দেই, পিএইচ ভ্যালুটা যখন বাড়ায় দেই তখন জিনিসটা আমাদের ক্ষতিকর হয়। পানির হার্ডনেসটা বেড়ে যায়। আর হার্ডনেস বাড়লে কি হয়? ওই যে পাইপের মধ্যে স্কেল জমে যায়। এবং আমরা বলছি যে স্কেলটা আসলে বাইকার্বনেটের কারণে হয়। এখানে বলতেছে যে পিএইচ যখন বেড়ে যায় 9-এর চেয়ে, তখন বাইকার্বনেট কিসে কনভার্ট হয়ে যায়? লেস সলিউবল কার্বনেট। এই যে লেস সলিউবল বা কম দ্রাব্য, তাহলে এইটা আস্তে আস্তে প্রিসিপিটেট হয় বা অধক্ষিপ্ত হয়ে লেয়ার জমে। এইটা হচ্ছে আমার স্কেল হওয়ার কারণ। Magnesium hardness, particularly associated with the sulfate ion, has a laxative effect on persons unaccustomed to it. Magnesium concentration of less than 50 milligram per liter are desirable in potable water. Although many public water suppliers exceed the amount. Calcium hardness presents no public health problem. তাহলে ক্যালসিয়াম হার্ডনেসটা আসলে পাবলিক হেলথের প্রবলেম হয় না। In fact, hard water is apparently beneficial to human cardiovascular system. এই হার্ড ওয়াটারটা দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হার্ড ওয়াটারটা আসলে আমাদের কার্ডিওভাস্কুলার, আমাদের হার্টের জন্য কিন্তু এটা খুব উপকারী। And water can be generally classified in terms of the degree of hardness as follows. তাহলে আমাদের হার্টের জন্য কিন্তু এই হার্ড ওয়াটারটা কিছুটা ভালো, বুঝতে পারছেন? এমনি কোনো ক্ষতি নাই। সো ওয়াটার কোয়ালিটিটা ডিপেন্ড করে হার্ডনেসের উপর, ভাগ করে চারটা ভাগে ভাগ করা যায়। সফট ওয়াটারের জন্য হার্ডনেস হওয়া যাবে 50-র কম, মডারেটলি হার্ডের জন্য 50 থেকে 150, হার্ডের জন্য 150 থেকে 300, আর ভেরি হার্ডের জন্য ওয়েন দ্য হার্ডনেস exceeds 300 milligram per liter as calcium carbonate. তাহলে এইটা হচ্ছে আমার ভ্যালুগুলো আমাদের জানতে হবে যে কখন এটা ভেরি হার্ড বলবো, আমার এই রেঞ্জ পার করলে তখন ভেরি হার্ড বলবো। ঠিক আছে, এখন আসি থিওরি অন এক্সপেরিমেন্টাল মেথডস। এক্সপেরিমেন্টাল মেথডসের উপর ভিত্তি করে আমরা থিওরিটিক্যালি দেখছি যে প্রত্যেকটা আলাদা আলাদা করে করা যায়, বাট এক্সপেরিমেন্টালি দিস ইজ নট সো পসিবল। এক্সপেরিমেন্টালি কিভাবে করি? আমরা একটা রিয়েজেন্ট ইউজ করি, রিয়েজেন্টটাকে বলা হয় ইডিটিএ। এটার ফুল ফর্মটা মাস্ট ফর আপকামিং ফাইনাল। তাহলে ইডিটি এর ফুল ফর্মটা কি? ইডিটি এর ফুল ফর্ম হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড বানানটা সহ আপনাদের ঠিক হইতে হবে ইডিটি এর ফুল ফর্ম এর জন্য, বুঝতে পারছেন? তো এই রিয়েজেন্টটা আসলে আমার মেটালের সাথে রিঅ্যাক্ট করে, এই রিয়েজেন্টটা আমার মেটালের সাথে রিঅ্যাক্ট করে আমাকে বুঝতে সাহায্য করে। এখন কথা হচ্ছে রিয়াকশনটা করতে হলে আমাকে তো বুঝতে হবে যে কখন রিয়াকশনটা শেষ হচ্ছে। ফর দ্যাট রিজন উই হ্যাভ টু ইউজ অ্যান ইন্ডিকেটর। ইন্ডিকেটরের কাজ কি?
ইন্ডিকেটরের কাজ হচ্ছে আপনার কালার চেঞ্জ করে আমার রিয়াকশনের এন্ড পয়েন্টটা বের করে দেওয়া। সো দেখেন এই যে M2, এই যে আয়নটা, এটা পানির বা ওয়াটার স্যাম্পলের মধ্যে আছে। এর সাথে আমি এখন একটা রিয়েজেন্ট ইউজ করলাম, যেটা হচ্ছে ইরিক্রোম ব্ল্যাক টি। ইরিক্রোম ব্ল্যাক টি এটা হচ্ছে একটা রিয়েজেন্ট উইচ ইজ ইউজড ফর হার্ডনেস টেস্ট। ঠিক আছে? তো এখন দেখেন এটার সাথে যখন এই রিয়েজেন্টটা বা এই ইন্ডিকেটরটা অ্যাড হয়, তখন ইরিথ্রোক্রোম ব্ল্যাক টি কমপ্লেক্স, নতুন একটা কমপ্লেক্স তৈরি করে যেটার কালার হচ্ছে ব্ল্যাক। During the titration process with EDTA, all free hardness ions are complexed according to the equation 7.2. Finally, the EDTA disrupts the weak wine red complex compound and forms more stable compound with divalent anions. তাহলে আমি একটু আগে বললাম এই কমপ্লেক্সটা হচ্ছে ওয়াইন রেড, ঠিক আছে, ওয়াইন রেড, এবং এটা হয়ে যায় কি পরে ব্লু কালার হয়ে যায়। তো দেখেন কি বলছে, and forms more stable complex with divalent anions. The action frees the erythrochrome black tea indicator and the wine red color changes to distinct blue color. এই যে তারপর মানে আগে ছিল ওয়াইন রেড, পরে হয়ে গেল ব্লু। এই যে ব্লু হয়ে গেল, এটা দেখে আমরা বুঝবো যে রিডিং শেষ। তার মানে আমার বুরেটে কি থাকে, বুরেট কোনটা, বুরেট হচ্ছে উপরে যে লম্বা ইয়েটা থাকে আর নিচে কনিক্যাল ফ্লাস্ক থাকে। কনিক্যাল ফ্লাস্কে আপনার ওয়াটার স্যাম্পল থাকবে, আর বুরেটে থাকবে হচ্ছে ইডিটিএ, এখানে থাকবে ইডিটিএ। তাহলে ড্রপে ড্রপে ফেলতে ফেলতে ধরেন এটা একটা ইনিশিয়াল রিডিং, এখানে একটা ফাইনাল রিডিং থাকবে। তাহলে এই ভ্যালুগুলো থেকে আসলে আমার রিডিংটা নেওয়া লাগে, বুঝতে পারছেন? তো রিয়েজেন্ট কি কি দেখেন, বাফার সলিউশন থাকবে ফর অ্যাটেইনিং আ পিএইচ ক্লোজ টু 10, ইরিক্রোম ব্ল্যাক টি ডাই, স্ট্যান্ডার্ড ইডিটিএ সলিউশন, এই জিনিসগুলো লাগবে। তারপর বিকার, মেজারিং সিলিন্ডার, ড্রপার, স্টিয়ারার, অটো টাইট্রেশন ডিভাইস, এগুলো তো আছেই। এখন প্রসিডিউরে কি বলতেছে দেখেন, টেক 50 ml স্যাম্পল ইন আ 150 ml বিকার। তাহলে 50 ml স্যাম্পল ওয়াটার নেবেন 150 ml বিকারের মধ্যে, অ্যাড 1 ml অফ স্ট্যান্ডার্ড বাফার সলিউশন টু রেইজ দ্য পিএইচ অফ ওয়াটার স্যাম্পল টু অ্যাবাউট 10। তাহলে এই যে এই জিনিসটা আমি ইউজ করবো, বাফার সলিউশন, এটা ইউজ করে আমার পিএইচটাকে বাড়ায় নিতে হবে। পিএইচ বাড়ানোর পর আমি আমার যে ইন্ডিকেটর আছে ইরিক্রোম ব্ল্যাক টি, সেটা অ্যাড করব। অ্যাড করলে কি কালার হবে, ওয়াইন রেড কালার, এই যে বলে দিছে, দেখছেন ওয়াইন রেড কালার হবে। তারপর ফিড দ্য কার্ট্রিজ containing standard EDTA solution to the titrator device supplied by HACH. Turn the flow control knob of the device until the solution starts to come out of the tube fitted to the cartridge. Take initial reading of the counter. তাহলে ওই কাউন্টারের ইনিশিয়াল রিডিং নেওয়া লাগবে। এটা একটা অটো টাইট্রেশন ডিভাইসের কথা বলতেছে, হ্যাঁ। গেল, immerse the tube fitted to the cartridge into the water sample and start titrating by turning the flow knob to the auto titrator. তাহলে এইভাবে করে আপনার রিডিংগুলো ওই মেশিনেই রিডিং চলে আসবে, ফাইনাল আর ইনিশিয়াল রিডিং। তো এখন ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, খুব সিম্পল একটা ক্যালকুলেশন দেখেন। ক্যালকুলেশনটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করব কার, ইনিশিয়াল কাউন্টার রিডিং মাইনাস ফাইনাল কাউন্টার রিডিং, এটার সাথে আমি এমএফ মাল্টিপ্লাই করব। এমএফ বা মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে নর্মালিটি অফ ইডিটিএ which will be given into equivalent weight of calcium carbonate which is 50, একটু আগে আমরা ডিসকাস করছি। আর এখানে 1000 আসছে কেন, কারণ এই মিলিলিটারকে লিটারে কনভার্ট করছে। স্যাম্পল অফ ml অফ স্যাম্পল টেকেন, তাহলে আমার স্যাম্পল কত ছিল 50 ml না, তাহলে 50 ml, এইভাবে করে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা করলে আমার এমএফ আসবে আর ওখানে মেশিনটাতে রিডিং থাকবে, এই দুটো ডিফারেন্স মাল্টিপ্লাই করলে টোটাল হার্ডনেসটা চলে আসবে। দেখছেন কত ইজিলি আমার প্রসেসটা হয়ে গেল। আমরা থিওরিটিক্যালি দেখছি একটা একটা করে অ্যানায়নের কনসেন্ট্রেশন বের করতে হয়, আর এখানে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি কিছুই করা লাগে না, এক ইডিটিএ দিয়েই সব করে ফেলা যায়। তাহলে এইটা হচ্ছে আপনাদের টোটাল হার্ডনেস এর প্রবলেম।
এটা হচ্ছে আপনাদের ডেটা সেটে সোর্সগুলো লিখবেন, ভলিউম অফ স্যাম্পল লিখবেন, ধরেন 50 নিলেন, আরেকবার 65 নিলেন, আরেকবার 70 নিলেন। ইনিশিয়াল বুলেট রিডিং, ওই অটো টাইট্রেশন ডিভাইসটা কিন্তু বুলেটই, হ্যাঁ, মানে বুলেটেরই একটা অ্যাডভান্স ভার্সন। তাহলে ফাইনাল রিডিংগুলো লিখবেন। এই দুইটা ডিফারেন্স হচ্ছে ভলিউম, এই দুইটা ডিফারেন্স হচ্ছে আমার ভলিউম। তারপর এখানে টোটাল হার্ডনেসটা চলে আসবে এমএফ বের করে। এমএফ সবগুলার সোর্সের জন্য সেম, মাল্টিপ্লাই করলে আমার টোটাল হার্ডনেস চলে আসবে। এই তিনটার অ্যাভারেজই হবে হচ্ছে আমার আপনার স্যাম্পলের, যদি একই স্যাম্পল হয় এই স্যাম্পলের টোটাল হার্ডনেস। এই হচ্ছে আপনার টোটাল এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আর এখানে আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স এই জিনিসটা, এখানে ইন্ট্রোডাকশনের কিছু টুকটাক বিষয় যেগুলো আমি হাইলাইট করছি এবং পড়ানোর সময় আমি ফোকাস করছি, সেগুলো আপনাদের লাগবে। এই ডেটা সেটটাও একটু দেখে রাখেন। আর এখানে তো বললামই যে রিয়াকশনগুলো দেখাই দিলাম, এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, রিয়েজেন্টগুলো একটু খেয়াল করবেন আর এই ফর্মুলাটা একটু দেখবেন, শেষ। এই হচ্ছে মোটামুটি আপনাদের এক্সপেরিমেন্ট। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে বা জানার থাকলে আমাকে বলতে পারেন।